সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের থেকে আমি মোহাম্মদ ইনামুল হাসান তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি পরিসংখ্যান প্রথম পত্র ক্লাস করছি। আমি তোমাদের গত ক্লাসে শিখিয়েছিলাম গাণিতিক গড়ের নির্ণয় করার পদ্ধতিসমূহ। আজকে আমরা মধ্যমা শিখব। প্রথমে মধ্যমা নির্ণয়, তারপর আমরা ধীরে ধীরে অন্যান্য যে গুরুত্বপূর্ণ আইটেমগুলো সেগুলোর দিকে যাব। মধ্যমা নির্ণয় শিখতে গিয়ে আমাদের যে জিনিসটির দিকে খেয়াল রাখতে হবে সেটি হলো উপাত্তগুলো কিভাবে দেয়া আছে। উপাত্তগুলো যদি দেয়া থাকে তোমার অশ্রেণীকৃত অবস্থায় যদি থাকে, তাহলে আমরা সেগুলোকে ছোট থেকে বড় সাজাই। যেমন 2, 5, 9, 3, 4, 2, 7, 6 এগুলো আছে। আমাদের 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা উপাত্ত এখানে আছে। আমি ধরলাম যে 9টা উপাত্ত আছে, আরেকটা উপাত্ত এটা। তো এখন আমাদের এই ধরনের উপাত্ত যদি থাকে, এটাকে আমরা বলি অশ্রেণীকৃত অবস্থায়, শ্রেণী নাই। তখন আমাদের এই কাজগুলো করার জন্য প্রথমে ছোট থেকে বড় সাজিয়ে নিতে হয়। তাহলে ছোট থেকে বড় সাজালে আমরা কি পাই? আমরা লিখব প্রথমে যে মানগুলিকে ছোট থেকে বড় সাজিয়ে পাই। 2 পাচ্ছি, তারপরেও 2 পাচ্ছি, 3 পাচ্ছি, 4 পাচ্ছি, 5 পাচ্ছি, 5 পাচ্ছি, 6 পাচ্ছি, 7 পাচ্ছি, 9 পাচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা মান আছে এখানে। তাহলে এখানে কয়টা মান আছে? 9টা। তাহলে n = 9, যা বিজোড় সংখ্যা। এখন এখানে জোড় আর বিজোড়ের উপর নির্ভর করবে যে এটা কিভাবে সূত্রে ফেলতে হয়। তো যদি বিজোড় হয়, মধ্যমা হবে n+1/2 তম পদ। তাহলে n, এটা বিজোড় হলে এই সূত্রটা ফেলতে হবে। n মানে 9, তাহলে 9+1/2 তম পদ। 9+1 মানে 10, 10/2 মানে 5, 5তম পদ। এখন 5তম পদ আমরা সিরিয়ালি খুঁজব। 1, 2, 3, 4, 5। এই যে 5তম পদ, এখানে এই ক্ষেত্রে 5তম পদ সবসময় যে 5 হবে তা না। মানগুলি যদি বড় হতো বা অন্য কিছু হতো, আরেকটা মান আসতো। 5তম পদ যা হবে প্রথম থেকে গুণে অথবা শেষ থেকে গুণে 5তম পদ আসলে সেটা শেষ থেকে গোনা না, আমরা প্রথম থেকেই গণার চেষ্টা করব। তো মধ্যমায় দুই দিক থেকে গণা যায়, কিন্তু তারপরেও আমরা সবসময় একটা নির্দিষ্ট নিয়ম ফলো করব, প্রথম থেকে গুনব। এই হলো মধ্যমা। এটা যদি জোড় না হয়ে এটা যদি বিজোড় হতো, না বিজোড় না হয়ে যদি এটা জোড় হতো, অর্থাৎ আমি একটা মান এখানে বাদ দিচ্ছি, এটা নাই, তার মানে এটা নাই, তখন এটা হয়ে যেত জোড়। তখন সূত্রটা মোটেই এইরকম ছিল না। এই ক্ষেত্রে এটা 8, n এর মান তখন 8। এইটা হলো জোড় সংখ্যা। জোড় সংখ্যক মান আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। জোড় সংখ্যক মান থাকলে অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে মধ্যমা হবে n/2 তম পদ যোগ n/2 + 1
তম পদ সম্পূর্ণটা ডিভাইডেড বাই 2, এটা হলো মধ্যমা। তাহলে n হলো এখানে 8, 8/2 তম পদ প্লাস 8/2 প্লাস 1 তম পদ বাই 2। তাহলে 8/2 মানে 4তম পদ যোগ 8/2 মানে 4 প্লাস 1 5তম পদ বাই 2। এই ক্ষেত্রে 1 2 3 4 4তম পদ 4 আর 5তম পদ 5। সবসময় এই ঘটনাটা ঘটবে না, এটা অ্যাক্সিডেন্টালি মানটা ওই রকম দেওয়া হলো যে 4তম পদ 4 আছে আর 5তম পদ 5 আছে। এই মানগুলো অন্যরকমও হইতে পারতো, 100 200 500 হইতে পারতো, তখন 4তম পদ 300 হইতে পারতো, 4তম পদ 82 হইতে পারতো। এটা মাথায় রাখবা, এটা মানে একেবারে কোইন্সিডেন্স যে এটা 4তম পদ 4 আর 5তম পদ 5 আসছে। এই ক্ষেত্রে মধ্যমায় এরকম আসবে। তাহলে অশ্রেণীকৃত অবস্থা যদি উপাত্ত দেয়া থাকে, তাহলে তোমাদের মধ্যমা নির্ণয়ের জন্য আমাদের জোড় না বিজোড় এগুলোর উপর নির্ভর করে এই সূত্রগুলো ব্যবহার করতে হবে। আর যদি শ্রেণী দেওয়া থাকে, অর্থাৎ আমাদের এমন একটা উপাত্ত দেয়া আছে যে উপাত্তটাতে আমরা গণসংখ্যা নিবেশন পাবো, একটা শ্রেণী পাবো, তখন আমাদের মধ্যমা নির্ণয় আরেকভাবে করতে হবে। সেই সূত্রগুলো আমরা জানব। তো আমাদের ওই ধরনের উপাত্তগুলো যখন থাকে, তখন আমাদের মধ্যমার জন্য একটা নতুন কলাম শুধু তৈরি করতে হয়। তো আমাদের ধরো এটা দেয়া আছে, এটা দেয়া আছে শ্রেণী, আর এটা গণসংখ্যা। এই দুটো দেয়া থাকবে যে কোনোভাবেই হোক। তাহলে এটা ধরো 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, এরকম একটা মান দেয়া আছে। এখন আর গণসংখ্যা দেওয়া আছে ধরো 5, 7, 15, 12, 8, 3। এখন এই ধরনের গণসংখ্যা যখন দেওয়া থাকবে, তো তখন আমাদের একটা ক্রমযোজিত গণসংখ্যার কলাম লাগবে, ক্রমযোজিত গণসংখ্যা। আমাদের এইরকম একটা কলাম তৈরি করতে হবে। এই 5টা এখানে 5, 5 আর 7 যোগ করে 12, আসলে এই দুটোর যোগফল, 3টার যোগফল এখানে, 4টার যোগফল এখানে, 5টার যোগফল এখানে, এইভাবে করে বাড়তে থাকবে। তো আমরা সাধারণত এই যে এখানে দুটো যোগফল করা আছে, যেহেতু 15 আর 12, 15, 27, এই 27 মানে 3টার যোগফল, এটার সাথে চতুর্থটা যোগ করতেছি 39, এটার সাথে আবার পঞ্চমটা যোগ করব 47, আর 3 যোগ করলে 50। তাহলে দেখা যাচ্ছে যে এগুলোর যোগফল 50 হতে হবে। তাহলে 12, 5, 17, 17, 18, 19, 27, 28, 30, 0 হাতে 3, 4, 5। তাহলে এই হলো n এর মান, গণসংখ্যার যোগফল, আর এখানে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে ক্রমযোজিত গণসংখ্যাগুলো আমাদের প্রয়োজন আছে। এই ক্ষেত্রে n এর মান যত হবে, তাহলে আমরা সর্বপ্রথম লিখব এখানে n সমান সমান 50, অতএব n/2 সমান সমান 50/2 সমান সমান 25তম
পদ হলো মধ্যমা। তাহলে n/2তম পদ হলো মধ্যমা, আর যদি বিজোড় হতো n+1/2তম পদ লিখতাম, n+1/2তম পদ। তাহলে এটা মধ্যমা, যা একটা কোন শ্রেণীতে এই মধ্যমাটা আছে আমরা সেটা শ্রেণীতে অবস্থিত। এখন সেটা খুঁজব কোন শ্রেণীতে আছে। এখন এই ক্রমযোজিত গণসংখ্যায় যদি 5 থাকে প্রথমে, তাহলে বুঝতে হবে যে এই মানগুলোকে ছোট থেকে বড় সাজানোর পর প্রথম 5টি মান, সবচেয়ে ক্ষুদ্র 5টি মান এই 20 থেকে 30 শ্রেণীতে আছে। তারপরে আছে 12, এর অর্থ প্রথম 12টি মানে এই 6 নম্বর থেকে 12 নম্বর পদ পর্যন্ত এই 30 থেকে 40তম পদ মানে শ্রেণীতে আছে। 13 থেকে 27তম পদ পর্যন্ত 40 থেকে 50তম, এইভাবে করে চলছে। তো যেহেতু আমার 25তম পদ আছে, তাহলে এইটা 27তম পদ পর্যন্ত এখানে, তাহলে আমি এটা 40 থেকে 50 শ্রেণীতে আছে। আমাদের এটা খুঁজে বের করতে হবে যে 25 সংখ্যাটা এর থেকে বড়, এর থেকে বড়, এইটার থেকে ছোট, কার থেকে ঠিক ছোট, ঠিক সেই জায়গাটাতেই 25তম পদ আছে। তাহলে 40 থেকে 50তম পদের মধ্যে আমরা খুঁজে পেলাম আমাদের মধ্যমাটা। এখন মধ্যমাটা নির্ণয় করতে গেলে আমাদের একটা ফর্মুলা আছে মধ্যমার, এটাকে আমরা ME বলি। তাহলে এই ফর্মুলাটা হলো L প্লাস n/2 মাইনাস এখানে FC, ঠিক আছে, বাই FM গুণন H। এখন এই জায়গাটায় অনেকগুলো জিনিস আছে, এটা খেয়াল করতে হবে তোমাদের। এলটা কি জিনিস? এল হলো ওই যে শ্রেণীর কথা বলছি, যে শ্রেণীতে মধ্যমা আছে, এটাকে আমরা এই শ্রেণীটাকে মধ্যমা শ্রেণী বলি। এই মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা, এইটাকে এল বলছি, মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা। তাহলে এই ক্ষেত্রে এল হলো 40 প্লাস n/2 আমার জানা আছে 25। এফসি হলো মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর, তার আগের শ্রেণীর এই ক্রমযোজিত গণসংখ্যা, এটা এফসি। মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, তাহলে এটা 12। এফএম মধ্যমা শ্রেণীর গণসংখ্যা, এটাকে এফএম, এফটা ছোট হাতের আর এই এফটা বড় হাতের, এটা 15। আর এইচ হলো ক্লাস ইন্টারভাল, এটা শ্রেণী ব্যবধান। এগুলো দেখো 30, 40, 50, 60 এগুলো কত করে বাড়ছে। তো অনেক সময় যদি অসম হয়, ঠিক তুমি এই শ্রেণীর ব্যবধানটা দেখবে, এটা 10, এই 10। এখন এটার মানগুলো শুধু নির্ণয় করলেই তোমার হবে। এটা 13 গুণন 10/15, তাহলে 40 প্লাস, এটা ছোট করা যায় কাটাকাটি করলে, নিচে 3 উপরে 26, তাহলে 40 প্লাস এটাকে আমরা যদি 8.66 বা 67 দিতে পারি, এটা হয় ভাগফল, তাহলে 48.67। তাহলে আমরা আগেই বলছি 40 থেকে 50 শ্রেণীতে আছে, তো 40 থেকে 50 শ্রেণীতেই পাওয়া যাবে 48.67। তাহলে এটা মধ্যমা পাওয়া গেল। আর মধ্যমার পরবর্তীতে আমরা প্রচুরক নির্ণয় করতে পারি। তাহলে প্রচুরক যদি নির্ণয় করি, তাহলে প্রচুরকটা কিভাবে নির্ণয় করা যাবে? মধ্যমার এগুলো ছাড়া মধ্যমার আর অন্য আইটেম আসে না। মধ্যমা আসলে যে কোনো সিচুয়েশনে মধ্যমাটা নির্ণয় করা যায়। আমরা মধ্যমা নির্ণয় করার জন্য অন্য গ্রাফিক্যাল মেথড আছে, সেটা আমরা পরে জানবো। আর যেহেতু দ্বিতীয় অধ্যায়টা আমাদের সিলেবাস থেকে বাদ আছে,
তাহলে গ্রাফিক্যাল মেথডে যে ওইটা শিখতে গেলে বেসটা দ্বিতীয় অধ্যায়, তারপরেও আমাদের পরীক্ষায় আসতে পারে, যেহেতু মধ্যমাটা আবার তৃতীয় অধ্যায়ের, তো আমাদেরকে শিখতে হবে। আয়ত লেখ এর সাহায্যে প্রচুরক নির্ণয় করা যায়, আর মধ্যমা নির্ণয় করা যায় অজীব রেখার সাহায্যে। তা আমরা ওটা পরবর্তীতে শিখব। তাহলে এখন মধ্যমা নির্ণয়ের আমাদের এই পদ্ধতিগুলো জানা থাকলেই চলবে। আমরা প্রচুরকের জন্য যে জিনিসটা জানব, আমাদের এই ধরনের মানের ক্ষেত্রে যখন প্রচুরক দরকার হবে, আমরা আগে সেখানেই যাই। প্রচুরক, ধরো এই উপাত্তটার ক্ষেত্রে প্রচুরক নির্ণয় করতে বলছে। তাহলে প্রচুরক হলো তথ্যে আসলে যে মানটি সবচেয়ে বেশি সংখ্যক বার আছে, তাহলে আমাদের সেটাই হলো প্রচুরক। তাহলে এই ক্ষেত্রে তো আমরা বেশি সংখ্যক বুঝতে পারছি না যে কোথায় বেশি সংখ্যক আছে। তাহলে আমাদের প্রচুরক নির্ণয় করার জন্য আমাদের যে ফর্মুলা, সেটা হলো যে কোথায় কোন গণসংখ্যাটা সবচেয়ে বড়, তাহলে আমাদের সেইটা খুঁজে বের করতে হবে। তাহলে গণসংখ্যার মধ্যে আমরা দেখব যে আমরা এইখানে এইটা 15, এই 15 গণসংখ্যাটা সবচেয়ে বড়। তাহলে আমাদের যে গণসংখ্যাটা সবচেয়ে বড় হতে পারে, এটা একটা প্রান্তে থাকতে পারে, এটা এদিকে থাকতে পারে, একেবারে প্রান্তে হলে আসলে প্রচুরক নির্ণয় করা যায় না। আর প্রচুরক নির্ণয় করার আরেকটা সমস্যা, যদি এরকম 15, এইখানেও যদি 15 হতো, দুটো যদি সর্বোচ্চ গণসংখ্যা থাকতো, তখনও প্রচুরক নির্ণয় করা যাবে না। সেই ক্ষেত্রে এটাকে আমরা দ্বিমোড সমস্যা বলি, বাইমোডাল প্রবলেম। তো এই ক্ষেত্রে সেইটা সমস্যা নাই, আমরা প্রচুরকটা নির্ণয় করতে পারবো। তাহলে এই ক্ষেত্রে প্রচুরকের জন্য আমরা বলতে পারি যে এখানে 40 থেকে 50 শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি, অতএব ওই শ্রেণীতেই প্রচুরক অবস্থিত। আমরা এই তথ্যটা জানালাম। তাহলে কোন শ্রেণীতে প্রচুরক আছে? 40 থেকে 50 শ্রেণীতে। আবার আমরা ফর্মুলা যদি লিখি, প্রচুরক সমান L প্লাস, এই ক্ষেত্রে আমরা ডেল একটা ত্রিভুজের মতো দিব, এটা del 1 প্লাস del 2, এটা বড় হাতের ডেল্টা গুণন H, এটা F দিয়েও অনেকে লেখে। তো এই ক্ষেত্রে ডেল আমরা কিভাবে বের করব? del 1 আর del 2, এটা বের করার জন্য ফর্মুলা হলো del 1 হলো এইটা থেকে, মানে সবচেয়ে বড় যেটা বলছি সেটা থেকে তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ, আর del 2 হলো তার পরবর্তী গণসংখ্যা বিয়োগ। অর্থাৎ এখানে 15 বিয়োগ 7 8, আর 15 বিয়োগ 12 3। তাহলে del 1 del 2 আমরা একটা মান পেয়ে যাই। তাহলে আমরা L আগের মতো ওই শ্রেণীর নিম্ন সীমা 40 প্লাস এটা 8, আর নিচে 8 প্লাস 3 গুণন 10। তাহলে 40 প্লাস 80/11, তাহলে 40 প্লাস 7.27 এই টাইপের কিছু আসে। তাহলে আমরা এটা 47.27, আমরা এগুলো ক্যালকুলেটরে করছি না, আমরা মুখে মুখে দ্রুত হিসাব করছি, পয়েন্টের এদিক ওদিক হতে পারে সামান্য, তোমরা সেটা সংশোধন করে নিবে। আমাদের বোঝাটা বিষয়, ক্যালকুলেশনটা কম বেশি হতে পারে, তোমাদের ক্যালকুলেশন ভুলও হতে পারে খুব দ্রুত, এগুলো যেহেতু মুখে মুখে হিসাব করছি, তো এগুলো ভুল হতে পারে। এটাকে বড় করে দেখবে না, বড় করে দেখবে হলো যে কিভাবে নির্ণয়টা করা হচ্ছে। তাহলে এইভাবে করে আমরা প্রচুরক নির্ণয় করতে পারি। প্রচুরক নির্ণয় করতে গিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না। আর এমনি নর্মালি যখন
অশ্রেণীকৃত অবস্থায় থাকে তখন আমাদের দেখতে হয় কোন মানটা সবচেয়ে বেশি সংখ্যকবার আছে, আমরা হিসাব করে সেই মানটাকে প্রচুরক বলি। যদি একাধিক মান বেশি সংখ্যকবার থাকে তাহলে একাধিক প্রচুরক হবে। এইভাবে করে আমরা মধ্যমা প্রচুরক দুটো নির্ণয় করা শিখলাম। আমাদের নেক্সট ক্লাসে আমরা জ্যামিতিক গড়, তরঙ্গ গড় এই দুটো নির্ণয় করা শিখব। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ।